প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখানে আছো অবশ্যই আমার লাইভ ক্লাস দেখবে, এবং যারা দেখছে না, যাও ভাইয়াকে দেখাও, ভাইয়াকে দেখো। তোমরা যারা দেখছে না তাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিলে তারাও উপকৃত হবে। কেমন? তো আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান আজকে নিব। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, আমি জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক, এই অধ্যায় থেকে খাদ্যের যে 6টা উপাদান এই সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং সুষম খাদ্য গ্রহণের নীতিমালা, তারপরে হচ্ছে খাদ্য গ্রহণের বৈশিষ্ট্য, সুষম খাদ্যের তালিকা কিভাবে নির্ণয় করা হয়, আমি সেগুলো এর আগের ক্লাসে নিয়েছি। তো এরপরে থেকে যেমন তোমাদের বইতে দেখো, এরপরে হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এখানে তোমাদের বইতে পুষ্টির অভাবজনিত রোগ হচ্ছে 4টা রোগের নাম দেওয়া আছে, যেমন গয়টার, রাতকানা, রিকেটস, রক্তশূন্যতা। এগুলো সাধারণত হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ। এই রোগ সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তবে প্রথমেই বলি, এখানে প্রথমে 1 নম্বরে হচ্ছে গয়টার রোগ। এই গয়টার রোগটা মূলত কি? গয়টার রোগের আরেকটা নাম হচ্ছে গলগণ্ড। এটা হচ্ছে আমাদের যে পিটুইটারি গ্রন্থি থাকে, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের হচ্ছে গলার 2 পাশে, অর্থাৎ মুখের নিচে, চোয়ালের নিচে 2 পাশে 2টা গ্ল্যান্ড থাকে, যেটাকে ওই থাইরয়েড গ্রন্থি বলা হয়। এই থাইরয়েড গ্রন্থির যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন সেটা ফুলে যায়, আর এই থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়াটাকেই বলা হয় গয়টার বা গলগণ্ড। এই রোগটা কেন হয়ে থাকে? এই থাইরয়েড গ্রন্থিটা কেন ফুলে যায়? সাধারণত আয়োডিনের অভাবে এই থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। তবে আমরা যে সকল খাবার খাই তার মধ্যে যদি কোনো আয়োডিন জাতীয় খাবার না থাকে তখনই আয়োডিনের অভাব দেখা দেয়। তো আয়োডিনযুক্ত খাবারের ক্ষেত্রে বিশেষ করে আমরা সাধারণত আয়োডিনযুক্ত খাবারে আয়োডিনের যে মাত্রা থাকে সেটা পরিমাণে খুব কমই থাকে, কারণ যেহেতু আমরা মানে বাংলাদেশের এবং তার এরিয়ার বা কি বলে যে সীমানার মধ্যবর্তী স্থানে আমরা বসবাস করছি। সমুদ্রের পানি যেমন লবণাক্ত, তার উপকূলবর্তী এলাকার মানুষ যারা আছে তারা আয়োডিনযুক্ত খাবার, যেমন সামুদ্রিক মাছের মধ্যে আয়োডিন বেশি থাকে, তারা সেই ধরনের খাবারগুলো বেশি খেয়ে থাকে, যার ফলে তাদের মধ্যে আয়োডিনের অভাব নাও থাকতে পারে। তবে আমরা যে সকল খাদ্য গ্রহণ করে থাকি তার মধ্যে আয়োডিনের মাত্রা কিন্তু খুবই কম। সেই জন্য আমাদের আয়োডিনের চাহিদা পূরণের জন্য লবণের মধ্যে 2টা উপাদান আছে, তার মধ্যেও আবার আয়োডিনটাকে মিশ্রিত করে বাজারে আয়োডিনটাকে প্রক্রিয়াজাত করে বাজারকরণ করা হয়েছে, যার জন্য সবাই আমরা যেন আয়োডিন এর চাহিদা মেটাতে পারি এবং আমাদের এই গলগণ্ড রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। তো লবণের মধ্যে হচ্ছে সোডিয়াম আছে, ক্লোরিন আছে। সোডিয়াম, ক্লোরিন, এই সোডিয়াম আর ক্লোরিন এই 2টা উপাদান রয়েছে। এছাড়াও আয়োডিনটাকে যেহেতু আমাদের খাদ্যাভ্যাস বা খাদ্য গ্রহণের যে এই খাদ্যাভ্যাসটা যেরকম, সেখানে আয়োডিনের মাত্রা খুবই কম। সেজন্য লবণের মধ্যে, যেহেতু সমুদ্রের পানি থেকে লবণ উৎপন্ন করা হয়, তাই লবণের মধ্যে আয়োডিনটাকে প্রক্রিয়াজাত করে মিশ্রিত করে বাজারজাতকরণ করা হয়েছে, যার ফলে সবার যেন আয়োডিনের চাহিদা পূরণ করতে পারে।
তবে এই ধরনের সমস্যাগুলো তাহলে কোথায় হয়ে থাকে? এই ধরনের সমস্যাগুলো মূলত হচ্ছে যে উত্তরবঙ্গের দিকে, যেখানে সমুদ্রের পানি প্রবেশ করতেই পারে না, অথবা সমুদ্রের পানির সাথে তাদের কোনো কানেকশন বা কোনো ইয়া নেই, যেমন সমুদ্রের পানির কোনো ছিটে ফোঁটাও তারা দেখে না বা উৎস তারা পেয়ে থাকে না। সেই জন্য ওই উত্তরবঙ্গের মানুষ এই আয়োডিনের অভাব বোধ করে থাকে। এবং এছাড়াও আরও আছে যে পার্বত্য এলাকার মানুষগুলো দেখা গেছে যে আয়োডিনের অভাব হয়ে থাকে তাদের মধ্যে, যার ফলে ওই অঞ্চলের মানুষগুলোর মধ্যে এই গয়টার বা গলগণ্ড রোগ দেখা দিয়ে থাকে, বা ওই অঞ্চলের মানুষের মধ্যে সবচেয়ে বেশি এই সমস্যাটা হয়ে থাকে। তো এরপরে আসি রাতকানা। রাতকানা এই রোগটা কেন হয়ে থাকে? সাধারণত আমরা এর আগেও জেনে আসছি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। আম্মু ভাইয়াকে দেখাও, এটা সুন্দর সুন্দর চাচ্চু, ভাইয়াকে দেখাও, যাও আম্মু, যাও যাও যাও, একটু পরে আসবো, একটু পরে, যাও যাও। হ্যাঁ, কথা বলবা না। ভাইয়াকে বলো তোমার আব্বুকে ফোন দিয়ে দিবে, যাও। জি জি, স্ট্যান্ডে লাগবে, যাও 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 যাও, ভাইয়াকে বলো আব্বুকে ফোন দিয়ে দে। তো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। এই ভিটামিন এ এর অভাব যখন তীব্রতর হয়ে থাকে তখন আমাদের চোখ অল্প আলোতে দেখতে পায় না। আমাদের চোখ দেখার জন্য চোখের দুইটা কোষ কাজ করে থাকে, যেমন একটা হচ্ছে কোন কোষ, আরেকটা হচ্ছে রড কোষ। আরেকটা হচ্ছে রড কোষ। এই কোন কোষ হচ্ছে তীব্র আলোতে দেখতে সহায়তা করে, এবং রড কোষ হচ্ছে খুবই স্বল্প আলোতে দেখতে সহায়তা করে। যখন আমাদের দেহে ভিটামিন এ এর অভাব দেখা দেয় বা ভিটামিন এ এর অভাব হয়, তখন এই রড কোষগুলো নষ্ট হয়ে যায়, তখন আর স্বল্প আলোতে আমাদের চোখ দেখতে পায় না। সেক্ষেত্রে এই রোগটাকে বলা হয় রাতকানা। তবে রাতকানা রোগ যখন তীব্রতর হয়ে থাকে তখন কিন্তু এই রোগটাকে বলা হয় জেরুপথ্যালমিয়া। তবে এই জেরুপথ্যালমিয়ার হচ্ছে 5-7টা ধাপ আছে মনে হয়। জেরুপথ্যালমিয়ার তোমাদের বইতে দেখো 7 থেকে 8টি মাত্রা আছে। সাধারণত 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে এর মাত্রা হচ্ছে 7 থেকে 8টি, যার সর্বনিম্ন ধাপ হচ্ছে রাতকানা, অর্থাৎ রড কোষটা যখন কার্যকারিতা হারায় বা নষ্ট হয়ে যায় তখনই প্রাথমিক স্টেপ রাতকানা রোগ হয়ে থাকে। তখন চোখে যখন অল্প আলোতে দেখতে পায় না, চোখে সব কিছুই ঝাপসা দেখা যায়। রোগটা যখন বেড়ে যায় তখন খুবই তীব্রতর হয়ে যায়, অর্থাৎ রাতকানা দশা থেকে শুরু করে 4র্থ বা 5ম মাত্রায় পঞ্চম মাত্রার জেরুপথ্যালমিয়া ভিটামিন এ সব কিছু ওষুধ প্রয়োগে, অর্থাৎ যখন একদমই রাতকানা শুরু করে 4র্থ 5ম দশা পর্যন্ত ওষুধে কিন্তু সেরে যায়, বা ভিটামিন এ যুক্ত কিছু খাবার এবং সাথে কিছু ভালো ঔষধ যদি প্রয়োগ করা হয় তখন দেখা যায় এই রোগটা সেরে যায়।
তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে যেরূপ থেলমিয়ার কথা বলছিলাম, এই মাত্রা যখন চূড়ান্ত হয়ে যায় বা একদমই শেষ পর্যায়ে, তখন চোখের কর্নিয়া কিন্তু নষ্ট হয়ে যায়, তখনই একদম দেখা যায় না। এই ক্ষেত্রে প্রতিস্থাপন প্রক্রিয়ায় কর্নিয়া যদি প্রতিস্থাপন করা হয় অস্ত্রোপচার করে, সেক্ষেত্রে কিছুটা রক্ষা পাওয়া যায়। এছাড়া অন্য কোনো উপায় আর থাকে না। এখন ভিটামিন এ যুক্ত খাবার খেতে হলে কি খেতে হবে? সেখানে মাছের যকৃতের তেল আছে, মাছের যকৃতের তেল আছে, কলিজা, তারপরে হচ্ছে সবুজ শাকসবজি, এগুলোই ভিটামিন এ যুক্ত খাবার। তারপরে আসি রিকেটস রোগ। এই রিকেটস রোগ মূলত কি? রিকেটস রোগ হচ্ছে সাধারণত শিশুদের হয়ে থাকে, হাড় ভেঙে যায়। তারপরে এটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ নয়। এই সাবির, কিছু মোবাইল আনো, যাও, আপুকে ফোন দিছে, যাও 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 যাও, আপুকে ফোন দিছে, যা যা, আরে ফোনে যাস না। ওদিকে যাও। উদয়ন সরকার দেখছো, ওকে, থ্যাংক ইউ। সাবির, ওরে নিয়ে যেত, সাবির কান দিয়ে গেছে, ওরে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, কান দিয়ে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, ক্লাস নিতে পারতেছে, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, দেরি হয়ে যায়। তো বলছিলাম যেটা, যে রিকেটস রোগ বলছিলাম, যে ভিটামিন ডি এর অভাবে এই রোগ হয়ে থাকে। যেমন অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে এই ভিটামিনের প্রয়োজন পড়ে। সাধারণত কোথায় পাওয়া যায়? এই ভিটামিন হচ্ছে যে দুধ, মাখন, ডিম, এগুলোর মধ্যে সাধারণত এই ভিটামিন পাওয়া যায়। তবে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে যে জমা থাকে কোলেস্টেরল, সেটা থেকেও কিন্তু এই ভিটামিন তৈরি হয়। তবে সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংঘটিত হয় কিন্তু কিডনিতে বা বৃক্কে। এর অভাবে কি হয়ে থাকে? এর অভাবে শরীর দুর্বল হয়ে যায়, গিঁট ফুলে যায়, হাড় বেঁকে যায়। এইগুলোই হচ্ছে এই রোগের লক্ষণ। দেহের কাঠামো ঠিক থাকে না, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় এবং বক্ষদেশ মানে বুকের অংশটা সরু হয়ে থাকে। শিশুদের পর্যাপ্ত ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়াতে হবে এবং প্রয়োজনে তাদেরকে কি বলে, শিশুদেরকে কিছুক্ষণ রোদে রাখতে হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবেও কিন্তু তাদের দেহের মধ্যে ভিটামিন ডি উৎপন্ন হয়ে থাকে। তারপরে হচ্ছে যে শিশুদেরকে নিয়মিত ভিটামিন ডি যেন তৈরি হয়, সে জন্য অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মিটাও তাদেরকে অর্থাৎ রোদ লাগাতে হয়, যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে দীর্ঘদিন, যেমন আমাদের শরীরটা যদি একদম কালো কাপড় অথবা কোনো রঙিন কাপড় দিয়ে যদি একদম এরকম করে সারাদিন আটকে রাখা হয় এবং সূর্যের আলোটা যদি গায়ে না লাগে, তখনও কিন্তু এই ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই যে সূর্যের অতিবেগুনি রশ্মিটা অবশ্যই আমাদেরকে লাগাতে হবে। মাঝে মধ্যে খোলা জায়গায় রোদের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেও এই ভিটামিন ডি এর চাহিদা অনেকটা পূর্ণ হয়ে থাকে। এরপরে আমরা কি বলবো, রক্ত শূন্যতা।
রক্তশূন্যতা দেখা গেছে, রক্তশূন্যতা নামটা শুনলেই কেমন যেন একটা মনে হয় যেন এটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে গর্ভকালীন সময়ে রক্তের চাহিদা বেশি থাকে এবং সন্তান পরবর্তীতে প্রসব পরবর্তী সময়েও কিন্তু ব্যাপক হারে রক্তশূন্যতা দেখা দেয়। এছাড়াও আছে যেমন হঠাৎ করে কোনো দুর্ঘটনাজনিত কারণে আঘাত পেলে কেটে গেলে তখন দেখা যায় অনেক রক্তপাত হয়ে থাকে। এরপরেও কিন্তু দেখা যায় অনেক সময় রক্তশূন্যতা হয়ে থাকে। এই রক্তশূন্যতাকে বলা হয় অ্যানিমিয়া। রক্তশূন্যতার আরেক নাম হচ্ছে অ্যানিমিয়া। তো এই অ্যানিমিয়াটা কেন হয়ে থাকে? এই অ্যানিমিয়ার প্রধান উপাদান হচ্ছে মানে রক্ত উৎপাদনের প্রধান উপাদান কিন্তু লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ সবচেয়ে বেশি রক্ত উৎপাদনের জন্য কিন্তু লৌহ আর ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। লৌহ, ফলিক অ্যাসিড, এই লৌহ আর ফলিক অ্যাসিড, এরপরে হচ্ছে এটা ছাড়াও আরও আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে। এগুলোর অভাব ঘটলে কিন্তু এই অ্যানিমিয়া দেখা দেয়। রক্ত স্বল্পতার শতাধিক কারণ হিসেবে পুষ্টি উপাদানে ঘাটতি না হয়েও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। এক্ষেত্রে লৌহের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা সবচেয়ে বেশি দেখা যায়, যেমন শিশুদের ক্ষেত্রে, তারপরে নারীদের ক্ষেত্রে, গর্ভবতীদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে। অর্থাৎ লৌহ গঠিত খাদ্য যদি শরীরে যথাযথ, তুমি লৌহ গঠিত খাবার খেলে কিন্তু যথাযথভাবে যদি শোষিত না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই রক্তশূন্যতা হয়ে থাকে। তো রক্তশূন্যতা হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় তা হচ্ছে দুর্বল অনুভব করা, মাথা ব্যথা, মন মরা থেকে, অনিদ্রা থেকে, চোখে অন্ধকার ঝাপসা দেখে, তারপরে হচ্ছে মাথা ঘোরানো কেমন, এরপরে হচ্ছে খাওয়ায় অরুচি থাকবে, অল্পতেই একটু কেমন হয়রান লাগবে, বুক ধরফর করবে, এগুলোই। আর এই সমস্যা থেকে প্রতিরোধের জন্য আমাদের কি করতে হবে? লৌহ সমৃদ্ধ খাবার খেতে হবে। তারপরে হচ্ছে যে যদি এর ছাড়াও আরও অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর প্রয়োজন অনুযায়ী লৌহ উপাদানযুক্ত ঔষধ সেবন করে এই রোগ প্রতিরোধ করাও সম্ভব। আর যদি এই সমস্যা এর চেয়েও বেশি থাকে যে তুমি প্রাথমিক চিকিৎসা করে তোমার সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমার চিকিৎসা নিতে হবে, না হলে পরবর্তীতে তোমার বিপজ্জনক হতে পারে। যেমন রক্ত স্বল্পতার ক্ষেত্রে বললাম যে এটা তো হচ্ছে একটা ফজলে রাব্বি ক্লাস 10। ওকে, থ্যাংক ইউ, দেখছো লাইভ ক্লাসটা। রক্ত শূন্যতার ক্ষেত্রে এই যে বললাম রক্ত শূন্যতার ক্ষেত্রে শুধু গর্ভকালীন সময় বা নারীদের ক্ষেত্রে অথবা ছোট শিশুদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন তুমি লৌহ ফলিক অ্যাসিড জাতীয় খাবার খেলে যদি তোমার দেহ ভালোভাবে শোষণ করতে না পারে, সেখানেও কিন্তু তোমার খাবার খাওয়া ঠিক আছে, কিন্তু যদি তোমার দেহ শোষণ না করে সেখানেও কিন্তু এই রক্তশূন্যতা হয়ে থাকে। অথবা দেখা গেছে দুর্ঘটনাজনিত কারণে অনেক রক্তপাত হয়েছে, খুবই জরুরিভাবে 2 ব্যাগ 3 ব্যাগ রক্ত দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু এই রক্তশূন্যতাটা থেকে যায়। পরবর্তীতে সেটা অবশ্যই কভার হয়ে যায়। তো যাই হোক, এই যে লৌহ ফলিক অ্যাসিড দেহ কেন শোষণ করবে না, এটাও একটা প্রশ্ন। দেহ কেন শোষণ করবে না, সেখানেও তোমার কারণ থাকতে পারে। যদি কোনো শিশু থ্যালাসেমিয়া, যেহেতু রক্তশূন্যতারই একটা রোগ, এই থ্যালাসেমিয়া যদি আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লৌহ ফলিক অ্যাসিড ভালোভাবে তোমার দেহ শোষণ করবে না।
তখনও কিন্তু এই রক্তশূন্যতার কারণ, এটাও কিন্তু একটা রক্তশূন্যতার কারণ হিসেবে দাঁড়ায়। যখন তুমি প্রাথমিক চিকিৎসা করে তোমার রক্তশূন্যতা দূর করতে পারছো না, অর্থাৎ তোমার শরীরের দুর্বলতা দূর করতে পারো না, সেক্ষেত্রে তোমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং সিরিয়াসলি যদি তুমি ভালোভাবে চিকিৎসা না নাও, সেটার ক্ষেত্রে দেখা যায় যে বিপজ্জনকও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে এই 4টা রোগ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এরপরের থেকে আলোচনা করব। তোমরা সবাই বাসায় বসে ভালোভাবে পড়াশোনা করবে এবং তোমাদের সম্ভবত পরীক্ষা নেওয়া হবে, প্রস্তুতি নাও। আর লাইভ ক্লাসগুলো দেখে সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। লাইভ ক্লাস যদি ফলো করা হয় তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। তাই তোমাদের লাইভ ক্লাসগুলো অবশ্যই দেখা খুবই জরুরি। তোমরা সবগুলো ক্লাস অবশ্যই ফলো করবে, বাসায় বসে ভালোভাবে পড়াশোনা করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।